ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টেট মন্ত্রাস। তো ভিউয়ার্স, আজকে যে আমার ভিডিও সেটা হচ্ছে আর্টিকেল 142 অর্থাৎ ভারতীয় সংবিধানের যে 142 নং ধারা, সেটা নিয়ে আজকে আমার ভিডিও। তো এই ভিডিওতে তোমাদের সামনে প্রেজেন্ট করব যে এই আর্টিকেল 142 অর্থাৎ 142 নং ধারাতে কি বলা হয়েছে, এই আর্টিকেলের ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্ব কি, অ্যাজ এ নাগরিক আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এবং এই যে আর্টিকেল এটা তোমরা মাঝে মাঝেই নিউজে দেখতে পাও, ঠিক আছে। এবং দেখবে যে এই আর্টিকেলটা নিয়ে সরকার পক্ষ এবং যে বিচার ব্যবস্থা এদের মধ্যে কি তৈরি হয় না কন্ট্রাডিকশন তৈরি হয়। তো সব কিছুই তোমাদের সামনে শেয়ার করব। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তো চলো আমরা শুরু করি। তো আর্টিকেল 142 তে কী বলা হয়েছে সেটা বলার আগে, এবং আর্টিকেল 142 অর্থাৎ 142 নং ধারার যে গুরুত্ব, এটা ইম্পর্টেন্স বলার আগে তোমাদের সামনে আমি একটা কি করব না একটা রিয়েল লাইফের স্টোরি শেয়ার করব। একদম এই স্টোরিটা কিন্তু একদম কি না জেনুইন, তোমরা এটা কিন্তু জেনারিক স্টোরি না, তোমরা ফ্যাক্ট চেক করতে পারো। এই যে স্টোরিটা, এই স্টোরিটা শুনে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে এই যে 142 আর্টিকেল 142 এটা আমাদের জন্য অ্যাজ এ সিটিজেন কতটা ইম্পর্ট্যান্ট, তাই তো। তো চলো আমরা শুরু করি স্টোরিটা। তো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছেলেটার নাম হচ্ছে, এই ছেলেটা হচ্ছে, এর নাম হচ্ছে অতুল কুমার, এর বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর। এই যে অতুলের বাবা হচ্ছেন একজন দিনমজুর শ্রমিক। অতুল 2024 সালের যে জেইই এক্সাম, এন্ট্রান্স এক্সাম কি করে, ক্লিয়ার করে, এবং তার যে অ্যাডমিশনের জন্য সিট সেটা অ্যালটমেন্ট হয় কোথায় না আইআইটি ধানবাদ। তোমরা জানো আইআইটি ধানবাদ হচ্ছে কোথায়, ঝাড়খণ্ডে। এবার কি হয়, এই যে অ্যাডমিশন, এই অ্যাডমিশনের শেষ তারিখ ছিল 24 জুন অর্থাৎ জুন মাসের 24 তারিখ, এবং সময় ছিল, শেষ সময় ছিল কত না বিকেল 5টা। এবার দেখো, এবার যেহেতু ওর বাবা ছিল, অতুল কুমারের বাবা ছিল একজন শ্রমিক, সে যখন অনলাইন ফর্ম ফিল আপ করে সে জানতে পারে যে তার এই অ্যাডমিশন কমপ্লিট হওয়ার জন্য তাকে একটা ফিস পেমেন্ট করতে হবে। সেটা হচ্ছে কত টাকা না 17,500 টাকা। কিন্তু তার বাবার কাছে 17,500 টাকা ছিল না। তার বাবা চেষ্টা করে ছেলের জন্য যাতে করে ফিসটা জোগাড় করতে পারে, কিন্তু এবার এই ফিসটা জোগাড় করার জন্য কি করে, তার বাবা খুব চেষ্টা করে এবং 24 তারিখ শেষ পর্যন্ত 24 তারিখই জোগাড় করতে পারে সে। এবার 24 তারিখ 4:30 অর্থাৎ 4:30 PM আবার কি করে অতুল, মানে তোমার যে কলেজের, তোমার যে আইআইটি ধানবাদের যে ওয়েবসাইট, সেখানে গিয়ে কি করে লগ ইন করে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করার চেষ্টা করে। কিন্তু টেকনিক্যাল এররের জন্য কি হয় না অ্যাডমিশন যে প্রসেস সেটা ইনকমপ্লিট থেকে যায়। এবার অতুলের কিন্তু অ্যাডমিশন কমপ্লিট হয়নি। এবার অতুল কী করে না ধানবাদে গিয়ে একটা অ্যাপ্লিকেশন করে, সেখানেও কোনো সদুত্তর হয়নি, তার সমাধান হয়নি। তারপর যাই সে ঝাড়খণ্ড হাইকোর্টে, সেখানেও কোনো সলিউশন, কোনো সমাধান হয়নি। তারপর সমাধান হয়নি বলতে মানে তারা বলেছে যে যেহেতু তুমি এই অর্থাৎ 5টার মধ্যে কমপ্লিট করতে পারোনি, তাহলে তোমার আর হবে না, কারণ এই সিটটা কি করা হয়েছে না অন্যজনকে দিয়ে দেওয়া হয়েছে। তারপর সে কি করে না যাই তোমার চেন্নাই মাদ্রাজ হাইকোর্টে, সেখানেও কোনো সমাধান হয়নি। তারপর শেষমেশ সে যায় কোথায়, সুপ্রিম কোর্টে। তোমরা জানো সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের হাইয়েস্ট কোর্ট দেশের। সুপ্রিম কোর্টে কী করে না একটা কেস ফাইল করে। সে সময় আমাদের তৎকালীন বিচারপতি ছিলেন জাস্টিস চন্দ্রচূড়। এবার দেখো কি হয় না এই যে তোমার কেস যায় তোমার সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্টে যখন এটা এক্সামাইন করা হয়, তখন জানতে পারা যায় যে অতুল লগ ইন করেছিল, টেকনিক্যাল প্রবলেমের জন্য কি হয়নি না এই অ্যাডমিশনটা কমপ্লিট হয়নি। এবার দেখো এ কিন্তু কি হয় না অ্যাডমিশন কমপ্লিট হয়নি। এবার দেখো তার কিন্তু খুব স্বপ্ন ছিল সে আইআইটি ধানবাদে অর্থাৎ কী করবে না আইআইটি থেকে পড়াশোনা করবে, তার জন্য কিন্তু 18 ঘন্টা দিনে পড়াশোনা করতো। এবার ভাবো, এবার সুপ্রিম কোর্ট কী করলো না একটা আদেশ পাস করলো। কি অর্ডার পাস করলো না আর্টিকেল 142 এখানে ব্যবহার করে সুপ্রিম কোর্ট অর্ডার দিল যে আইআইটি ধানবাদকে কী করতে হবে না অতুলকে অ্যাডমিশন নিতেই হবে, তাই তো। অতুলকে অ্যাডমিশন নিতেই হবে, কারণ শুধু টাকার জন্য, ঠিক আছে, কারোর এই যে দেশের যে প্রতিভা সেটা নষ্ট করা যাবে না। এবার দেখো যদি এই আর্টিকেল 142 না থাকতো, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট এই অর্ডার কিন্তু পাস করতে পারতো না। তারপরে দেখো এই যে 142 আর্টিকেল 142 ব্যবহার করে কি করা হয় না,
যে অতুলকে কি করা হয় না, অতুলকে ন্যায় বিচার দেওয়া হয়, ন্যায় বিচার দেওয়া হয়। তাহলে বুঝতেই পারছো একটা গরিব ঘরের ছেলে যদি এই সুপ্রিম কোর্ট এই অর্ডারটা না পাস করতো তাহলে কিন্তু অতুল কি করতো না, এই তোমার ন্যায় বিচারটা পেতো না, ফলে তার আইআইটিতে অ্যাডমিশন নিতে কিন্তু পারতো না। তারপরে পরের বছর কি ও পাস করতে পারতো না সেটা তো পরের গল্প, তার মানে ও ন্যায় বিচার কিন্তু পেতো না। তাহলে বুঝতেই পারছো যে এই আর্টিকেল 142 অর্থাৎ 142 নং ধারা কতটা মানে গুরুত্বপূর্ণ, কতটা এর ইম্পর্টেন্স, তাই তো? এটা তোমরা এই স্টোরি থেকেই বুঝতে পারছো। যদি 142 না থাকতো তাহলে কিন্তু এই যে অতুলের অ্যাডমিশন সেটা কিন্তু হতো না। কারণ তোমরা জানো, বললাম যে প্রথমে ও আইআইটি ধানবাদেও গিয়েছিল, দেন তোমার ঝাড়খণ্ড হাইকোর্ট, দেন মাদ্রাজ হাইকোর্ট, দেন সুপ্রিম কোর্ট। তাহলে বুঝতে পারছো যে সুপ্রিম কোর্টে গিয়েই তার কি হয় না, ন্যায় বিচারটা কমপ্লিট হয়। এবার দেখো, এবার তোমাদেরকে আমি দেখাবো যে এই যে আর্টিকেল 142 অর্থাৎ আর্টিকেল মানে অনুচ্ছেদ অর্থাৎ যে আমাদের ধারা 142-এ কী বলা হয়েছে। ভারতীয় সংবিধানের 142 নং অনুচ্ছেদে অর্থাৎ ধারাতে বলা হয়েছে, কি বলা হয়েছে, সুপ্রিম কোর্ট তার এখতিয়ার প্রয়োগে তার সামনে বিচারাধীন যে কোনো মামলা বা বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচার, এই যে এখানে এই সম্পূর্ণ ন্যায় বিচার, এটাকে ইংলিশে বলা হয় কমপ্লিট জাস্টিস, ন্যায় বিচার করার জন্য প্রয়োজনীয় ডিক্রি বা আদেশ জারি করতে পারে, তাই তো? এবার দেখো অতুলের ক্ষেত্রে কি করা হয়েছে, যে ওকে যদি সম্পূর্ণ ন্যায় বিচার দিতে হতো, ঠিক আছে, তার মানে ওর অ্যাডমিশন কী করতে হবে, আইআইটি ধানবাদকে অ্যাডমিশন করাতে হবে। তো এটা সম্পূর্ণ হচ্ছে এই জন্য এটা সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য কি করতে হয়েছে না, সুপ্রিম কোর্টকে 142 ইউজ করতে হয়েছে। তো 142 তাহলে কখন ইউজ হয় না, সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য এটা কি করে সুপ্রিম কোর্ট ইউজ করে। এবার দেখো, এর অর্থ হলো এই অনুচ্ছেদটি শীর্ষ আদালতকে যে কোনো আদেশ প্রদান বা রায় প্রদানের অনুমতি দেয় যা তার সামনে যে কোনো মামলা সম্পূর্ণ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বলে মনে হয়। এই যে এখানে দেখো বারবার কিন্তু এই কথা উঠে, সম্পূর্ণ ন্যায় বিচার, কমপ্লিট জাস্টিস, এটার জন্যই কি ব্যবহার করে সুপ্রিম কোর্ট 142 অর্থাৎ 142 নং ধারা। এবার দেখো, এটি সুপ্রিম কোর্টের পূর্ণ ক্ষমতাও নামেও পরিচিত, তাই তো? তার মানে কোর্ট কিন্তু নিজেকে কি করতে পারবে না, অসহায় মনে করতে পারবে না। তার কাছে কি আছে না, 142 আছে। তার কাছে মনে হয়, যদি সুপ্রিম কোর্টকে মনে হয় যে এই ন্যায় বিচারের এটাকে ন্যায় বিচারের জন্য আমরা কি মানে ন্যায় বিচার দিতে পারবো, তাহলে কি করতে পারবে না, সুপ্রিম কোর্ট 142 ইউজ করে কি করতে পারবে না, ন্যায় বিচার দিতে পারবে, তাই তো? তার মানে এই যে 142 কি করে, সুপ্রিম কোর্টকে পূর্ণ ক্ষমতা দেয়। তারপর দেখো, এই অনুচ্ছেদটি সুপ্রিম কোর্টকে সর্বাধিক ক্ষমতা দিয়ে কোনো ব্যক্তিকে আদালতে হাজির করার, আদালতে কোনো নথি আবিষ্কার উপস্থাপন করার অথবা আদালত অবমাননার জন্য কাউকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে যে কোনো আদেশ দেওয়ার অনুমতি দেয়। তাহলে এই ছিল তোমাদের কি 142তে আরও অনেক কিছু আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরলাম। তাহলে যে মানে তোমার যে কথাটা বেশি হাইলাইট হচ্ছে যে এই তোমার আর্টিকেল 142-তে 142 নং ধারাতে, সেটা হচ্ছে কি না, সম্পূর্ণ ন্যায় বিচার, যেটা হচ্ছে কমপ্লিট জাস্টিস। এবার দেখো, তোমাদেরকে আমি বললাম যে এটা হচ্ছে কি না আর্টিকেল 142। এবার তোমাদের সামনে আমি বলবো যে এই 142 অর্থাৎ আর্টিকেল 40 মানে 142, এই যে এটা মাঝে মাঝে নিউজে আসে কেন, এই যে কিছুদিন আগেই আবার নিউজে এসেছিল, কেন এসেছিল, তো চলো আমি তোমাদেরকে শেয়ার করি ঘটনাটা। দেখো কি হয়েছিল না, তামিলনাড়ু স্টেট, তোমরা জানো তামিলনাড়ু স্টেট, সেখানকার গভর্নর হচ্ছে আর.এন. রবি। তামিলনাড়ু স্টেট গভর্নর হচ্ছে আর.এন. রবি। তামিলনাড়ু অ্যাসেম্বলি কি করে না, অনেকগুলো বিল পাস করে, প্রায় 10টি বিল পাস করে, এবং সেগুলো কোথায় যায় তোমরা জানো, যে বিধানসভায় যে বিল পাস হয়, বিল পাস হওয়ার পর কোথায় যায় না, গভর্নরের কাছে। আর আমাদের যে সংসদে যে বিল পাস হয় সেটা যায় কার কাছে, রাষ্ট্রপতির কাছে। এবার দেখো 10টা বিল পাস হওয়ার পর কোথায় যায় না, গভর্নরের কাছে। এই বিলগুলো ছিল কিন্তু ইম্পর্টেন্ট, লোকাল গভর্নমেন্ট ইউনিভার্সিটি অ্যাক্ট, মানে বলতে পারো বিল, কারণ যতক্ষণ না গভর্নরের অ্যাসেন্ট পাচ্ছে ততক্ষণ কিন্তু এটা অ্যাক্ট হবে না। এবার 10টা বিল কোথায় যায়, আর.এন. রবি অর্থাৎ গভর্নরের পাশে। তোমরা জানো আর্টিকেল 200 অর্থাৎ 200-এ গভর্নরের কাছে 3টে কি আছে, অপশন আছে। যখন বিধানসভায় কোনো বিল পাস হয় তখন গভর্নরের কাছে 3টে অপশন থাকে। কি অপশন
অনুমোদন দিতে পারেন, অর্থাৎ গভর্নর নিজের অ্যাসেন্ট প্রদান করতে পারেন। দিয়ে অ্যাসেন্ট প্রদান করলেই কী হয়ে যায়, বিলটা অ্যাক্টে পরিণত হয়ে যায়। সেকেন্ড, ফেরত পাঠাতে পারেন, পুনর্বিবেচনার জন্য ফেরত পাঠাতে পারেন। থার্ড অপশন হচ্ছে আবার রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য কি করতে পারেন, সঙ্গে অর্থাৎ রিজার্ভ রাখতে পারেন। তো তিনটে অপশন আছে। এবার দেখো, বিলটি যদি বিধানসভায় পুনরায় পুনর্বিবেচনার জন্য পাঠিয়ে দেন তাহলে কি হয়, এবং পুনরায় যদি পাস হয়ে যায়, তোমরা জানো এরপর কি হয় না, বিলটিতে কি করতে পারে, গভর্নর বিলটিতে অ্যাসেন্ট দিতে বাধ্য থাকেন, অথবা ঠিক আছে বলছে বিলটি যদি পুনরায় পাস হয়ে যায় তাহলে কি করতে হবে না, সেক্ষেত্রে বিলটি আর আটকে রাখা যায় না রাজ্যপাল, কিন্তু কি করতে হয় সংবিধানের এতে যে জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মনে হলে বিলটিকে কি করতে পারে উনি রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত রাখতে পারেন। তাহলে কি বললাম, প্রথমে কিন্তু তিনটে অপশন থাকে গভর্নরের কাছে, কোনো বিল পাস হয়ে গেলে তিনটে অপশন থাকে, হয় অ্যাসেন্ট দিয়ে দিবে, না হয় ফেরত পাঠাবে, না হয় রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত রাখবে, রিজার্ভ রাখবে। তারপর যদি পাস হয়ে যায় তখন তার কাছে কি না, তার কাছে অপশন কি থাকে যে বিলে অ্যাসেন্ট দিতে হবে, আর যদি ওই যে বললাম যে জাতীয় স্বার্থে যদি পরিপন্থী বলে মনে হয় বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য সংরক্ষিত রাখতে পারেন। এবার দেখো 10টা বিল কী করে তামিলনাড়ু সরকার পাস করে, আর যে রবি গভর্নর তিনি কিন্তু কোনো কিছুই করছিলেন না বিলটি নিয়ে। এবার কি হয়, এই মামলা যায় সুপ্রিম কোর্টে। এবার সুপ্রিম কোর্ট যে রায়দান প্রদান করে, রায় দেয়, জাজমেন্ট দেয়, সেখানে কি বলে, আদালত জানায় অনির্দিষ্টকালের জন্য, দেখো আদালত কি বলেছে, অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারে না রাজ্যপাল, তাই তো, ইনডেফিনিটলি তুমি যত যেহেতু আমাদের সংবিধানে কিন্তু বলা নেই যে রাজ্যপালকে এতদিনের মধ্যেই কিন্তু কি করতে হবে না ডিসিশন জানাতে হবে, সেই জন্য কী করতে পারে, এই জাজমেন্টে বলা হয়েছে যে অনির্দিষ্টকালের জন্য বিল আটকে রাখতে পারে না রাজ্যপাল। বিলে ছাড়পত্র দেওয়া হোক বা রাষ্ট্রপতির জন্য বিল সংরক্ষণ অথবা বিধানসভায় ফেরত পাঠানো 3 মাসের মধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তাহলে বুঝতেই পারছো যে তিনটে অপশন আছে, যে অ্যাসেন্ট দেবে, না হয় বিধানসভায় ফেরত পাঠাবে, বা কি করবে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য রিজার্ভ রাখবে। যে কোনো করার যে কোনো তিনটের মধ্যে একটা করার জন্য কি করতে পারবে না 3 মাস সময় থাকবে, 3 মাসের মধ্যেই কিন্তু ডিসিশন নিতে হবে। রাজ্য বিধানসভা পুনরায় বিলটি পাস হলে, তোমরা জানো যে যদি ফেরত পাঠানো হয়, রাজ্য বিধানসভায় পুনরায় বিলটি পাস হলে সেক্ষেত্রে 1 মাসের মধ্যে বিলটি কি করতে হবে, বিলটি ছেড়ে দিতে হবে রাজ্যপালকে। এবার দেখো, এই যে অনুচ্ছেদ 200 অনুযায়ী রাজ্যপালের কাজকর্ম পর্যালোচনার এখতিয়ার আছে আদালতের। তার মানে বুঝতেই পারছো যে অনেকেই বলে না রাজ্যপালের বিবেক এর উপর কিন্তু কি করতে পারবে না, কোয়েশ্চেন মার্ক করা যাবে না, যে রাজ্যপালের যে অ্যাক্ট সেটার উপর তুমি কি করতে পারো না, জুডিশিয়াল রিভিউ সেটা করা যাবে না। কিন্তু এই যে জাজমেন্ট এখানে বলা হয়েছে যে রাজ্যপালের যে কাজকর্ম সেটা হচ্ছে সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ, মানে এটার জুডিশিয়াল রিভিউ হবে। কেন, তোমরা জাজমেন্টটা পড়লেই বুঝতে পারবে। সেখানে বলা হয়েছে যে রাজ্যপাল বা রাষ্ট্রপতি কোনো মোনার্ক অর্থাৎ কোনো রাজা না, ঠিক আছে, কোনো এখানে রাজতন্ত্র না, তোমরা জানো এটা হচ্ছে গণতন্ত্র, ঠিক আছে। তো এখানে কি হবে না, রাজ্যপাল বা রাষ্ট্রপতির যে কাজকর্ম সেটা হচ্ছে সাবজেক্ট টু জুডিশিয়াল রিভিউ। এবার দেখো নেক্সট, রাজ্যপালের ক্ষমতাকে খাটো করা হচ্ছে না, কিন্তু সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই রাজ্যপালকে কাজ করতে হবে বলে জানিয়েছেন বিচারপতিরা। তো এখানে রাজ্যপালকে ছোট করা হচ্ছে না, কিন্তু যেহেতু এটা কি সংসদীয় গণতন্ত্র, এখানে তোমরা জানো যে বিধানসভা হচ্ছে কি, তোমরা জানো যে কি বলা হয়েছে না, আমাদের সংবিধান বলা হয়েছে যে রাজ্যপাল কি করবে না, কাউন্সিল অফ মিনিস্টার্সের এড এবং অ্যাডভাইস অনুযায়ী কি করবে, কাজ করবে। তো রাজ্যপাল শুধু তো নমিনিয়াল হেড, তোমার যে রাজ্য সেটা চালাবে কে, মুখ্যমন্ত্রী। তাহলে মুখ্যমন্ত্রীর অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারের কি অ্যাডভাইস তো মানতে বাধ্য রাজ্যপাল, তাই তো। তো এটাই কথা বলা হয়েছে। এবার দেখো এটা নিয়েই কি না বিতর্ক, দেখবে যে অনেক কমেন্ট আসছে যে এটা নিউক্লিয়ার বম, ঠিক আছে। তো এগুলো হচ্ছে সব কি রাজনৈতিক এজেন্ডা, ঠিক আছে, মানে যে পার্টি যখন রাজনীতিতে থাকে তাকে কিন্তু ভালো লাগে না, ঠিক আছে, মানে ওই জন্য দেখবে যে জুডিশিয়ারি এবং কি হয় তোমার যে আইনসভা এর মধ্যে কি চলে না, মাঝে মাঝেই তোমরা দেখবে যে বিতর্ক সৃষ্টি হয়ে যায় এই 142 নিয়ে। কেন না, এখানে এই যেহেতু সময় বেঁধে দিয়েছে, দেখো 3 মাস 1 মাস, এটা কিন্তু কি হয়েছে না ওদেরকে ভালো লাগেনি, তাই জন্য কি করছে না বিভিন্ন কমেন্ট দেখবে যে নিউক্লিয়ার মিসাইল, ঠিক আছে, বিভিন্ন তো এগুলো হচ্ছে সব রাজনৈতিক এজেন্ডা। তো অ্যাজ এ নাগরিক আমাদের জন্য কিন্তু এই 142টা কিন্তু খুব কি ইম্পর্টেন্ট, আমাদের জন্য কিন্তু খুব
গুরুত্বপূর্ণ। তোমরা বুঝতেই পারলে, এই জন্য তোমাদেরকে আমি কি বললাম যে 142 বলার আগে তোমাদেরকে আমি কি করলাম, অতুলের এক্সাম্পলটাই দিলাম যে 142 ব্যবহার করেই কি করেছে সুপ্রিম কোর্ট ওকে ন্যায় বিচার দিয়েছে, সম্পূর্ণ ন্যায় বিচার দিয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের তোমাদের অ্যাজ এ নাগরিক সিটিজেনের জন্য কতটা এই আর্টিকেলটা গুরুত্বপূর্ণ। তো এই ছিল আমার আজকের 142 নিয়ে ভিডিও। আরও অনেক কথা ছিল, কিন্তু ভিডিওটা আর লেন্দি করব না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করবে না, ভিডিওটাকে লাইক করে দিবে, এবং তোমরা ভিডিওগুলো দেখছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। তো কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে আরও তোমরা কী করতে পারো না, ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।